আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই পর্যায়ে আমরা তোমাদের বোর্ড বইয়ের অধ্যায় ৪ থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো থাকে সেই সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো দেখি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে এবং সেই প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পর্যায় সারণীর একটা অংশ দেওয়া আছে, একটা খণ্ডিত অংশ দেওয়া আছে, তিনটা গ্রুপ, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 আর তিনটা পর্যায়, পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4। তো দেখো আমরা তিনটা মৌল দেখতে পাচ্ছি এ বি সি, যারা কিনা এ মৌলটি হচ্ছে পর্যায় 4 গ্রুপ 1, বি মৌলটি হচ্ছে গ্রুপ 2 পর্যায় 4 আর সি মৌলটি হচ্ছে গ্রুপ 3 পর্যায় 4। এবং এদের এই এ বি সি এর মধ্যে থেকে কিন্তু আমাকে গ এবং ঘ এর প্রশ্ন করা হবে। তো আমরা ধারাবাহিকভাবে ক এবং খ এর প্রশ্নে চলে যাই। বলতেছে কি আধুনিক পর্যায় সূত্রটি লিখো। আচ্ছা, আধুনিক পর্যায় সূত্রটি কিন্তু বিজ্ঞানী মোসলে এর যে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেছে সেখান থেকে আধুনিক পর্যায় সূত্রটি পাওয়া যায়। আধুনিক পর্যায় সূত্রটি হচ্ছে যে এর আগে মেন্ডেলিভ যখন পর্যায় সারণী আবিষ্কার করেছিল তখন কিন্তু ছিল যে মৌলসমূহকে যদি ভরের ভিত্তিতে সাজানো হয় তাহলে এরা পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। কিন্তু আধুনিক পর্যায় সূত্রটি হচ্ছে যদি আমরা মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজাই তাহলে এই মানে সম্পর্কগুলো বা ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। দেখো এটাই লেখা হচ্ছে যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুসারে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। ব্যাস, ক এর অংশটা শেষ হয়ে গেল। খ নাম্বার, বি কে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? আচ্ছা, এখন বি মৌলটাকে সেটা আসলে বের করতে হবে। বি মৌলটি হচ্ছে গ্রুপ 2 পর্যায় 4, গ্রুপ 2 পর্যায় 4 মৌলটি হচ্ছে ক্যালসিয়াম। বি মৌলটি হচ্ছে ক্যালসিয়াম। এখন আমরা এই বি মৌলের গ্রুপ ও পর্যায় বি মৌলটিকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয় সেটা এখন ব্যাখ্যা করার চেষ্টা করব। সো দেখো ক্যালসিয়াম যেহেতু, তাহলে আমরা ফার্স্টে ক্যালসিয়ামকে কি করলাম, পানির সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করালাম। তো ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলার দুইটা রিজন। নাম্বার 1, ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করতে পারে। এই যে দেখো এই ক্ষারটা কিভাবে উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন হচ্ছে প্লাস আর ওএইচ মূলক হচ্ছে মাইনাস, হাইড্রোজেন হচ্ছে প্লাস আর ওএইচ মূলক হচ্ছে মাইনাস। তাহলে এই ক্যালসিয়াম যাবে ওএইচ মূলকের কাছে, ক্যালসিয়াম যাবে কোথায়, ক্যালসিয়াম যাবে ওএইচ মূলকের কাছে, গিয়ে কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, গিয়ে উৎপন্ন করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা ওকে গেল। আর এই যে হাইড্রোজেন, খেয়াল করো এই যে হাইড্রোজেন, এই যেহেতু আমাদের হাইড্রোজেন বেশি আছে সো হাইড্রোজেন মিলে কি হয়ে যাবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে ফেলতে পারবে। ফার্স্ট রিজন হচ্ছে ক্ষার উৎপন্ন করতে পারে। সেকেন্ড রিজন কি, ক্যালসিয়ামকে মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়। যেহেতু মৃৎ মানে কি মাটি, তাহলে মৃৎ কথাটা কেন আসতেছে, কেননা ক্যালসিয়ামকে মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায় এই জন্য মৃৎ। আর ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ক্ষার উৎপন্ন করতে পারে বিধায় ক্ষার ধাতু। সো ওভারঅল মৃৎ ক্ষার ধাতু বলা যায় ক্যালসিয়ামকে। যাচ্ছি আমরা গ নাম্বার প্রশ্নে। দেখো গ নাম্বার প্রশ্নে বলতেছে যে এ ও বি এর দিকে যেতে, মানে আমরা যখন এ থেকে আস্তে আস্তে বি এর দিকে যাব, পারমাণবিক আকারের পরিবর্তন ব্যাখ্যা করো। তাহলে এ বি সি এই তিনটে পরমাণুর মধ্যে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ যে যেটাই বলো না কেন, কার বেশি হবে কার কম হবে, কেন বেশি বা কম হবে, এই পয়েন্টগুলোই আসলে আমাকে অ্যান্সারের মধ্যে মানে তুলে নিয়ে আসতে হবে। তাহলে আমরা তিনটা মৌল এখানে জানি যে এই মৌলটি পর্যায় 4 গ্রুপ 1 পটাশিয়াম, বি মৌলটি পর্যায় 4 গ্রুপ 2 ক্যালসিয়াম আর সি মৌলটি পর্যায় 4 গ্রুপ 3 স্ক্যান্ডিয়াম। তো এদের ফার্স্ট ইলেকট্রন বিন্যাস করলাম। তো ইলেকট্রন বিন্যাস করে একটা জিনিস সেখান থেকে বোঝা যায় যে পটাশিয়ামের সর্বশেষ যে দুইটা স্তর অর্থাৎ এই মানে পর্যায় 3 এবং পর্যায় 4, পটাশিয়ামের পর্যায় 3 এবং পর্যায় 4 এই যে সর্বশেষ যে কক্ষপথ দুইটা রয়েছে সেই কক্ষপথে মোট ইলেকট্রন 9টা, 3 নম্বর কক্ষপথে হচ্ছে ইলেকট্রন 8টা আর 4 নম্বর কক্ষপথে ইলেকট্রন 1টা। সো মোট 9টা ইলেকট্রন তার সর্বশেষ যে দুটো কক্ষপথ সেখানে রয়েছে। ক্যালসিয়ামের জন্য 3 নম্বর কক্ষপথে 8টা ইলেকট্রন, 4 নম্বর কক্ষপথে 2টা ইলেকট্রন। সো মোট ক্যালসিয়ামের সর্বশেষ যে দুইটা স্তর সেখানে ইলেকট্রন রয়েছে মোট 10টা। আর স্ক্যান্ডিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন রয়েছে 11টা, তার 3 নম্বর কক্ষপথ ইলেকট্রন হচ্ছে 9টা আর 4 নম্বর কক্ষপথ ইলেকট্রন হচ্ছে 2টা। সো 9 এর 2 যোগফল হচ্ছে 11। তো আমরা জানি যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যত বেশি হয় নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বেশি হয়। সেই হিসেবে এখানে স্ক্যান্ডিয়ামের সবথেকে ইলেকট্রন বেশি লাস্ট যে দুইটা স্তর 3 এবং 4 মিলে মোট ইলেকট্রন হচ্ছে এখানে 11টা। দেন বলতে পারো ক্যালসিয়ামের 10টা, সব থেকে কম হচ্ছে পটাশিয়ামের 9টা। তাহলে এখানে সব থেকে বেশি আকর্ষণ বল কে তৈরি করবে, সব থেকে বেশি আকর্ষণ বল তৈরি করবে স্ক্যান্ডিয়াম। তারপরে কে,
তারপরে ক্যালসিয়াম, তারপরে কি, তারপরে হচ্ছে পটাশিয়াম। তাহলে আমরা জানি আকর্ষণ বল যত বেশি হয় পরমাণুর আকার তত ছোট হয়ে যায়, কেননা আকর্ষণ বল বেশি মানে কি নিউক্লিয়াস গুলো কাছাকাছি চলে আসবে, কক্ষপথগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে। আর আকর্ষণ বল কম মানে কি কক্ষপথগুলো ঠিক যেইখানে আছে ঠিক ওই জায়গায় ওই অবস্থায় থাকবে, তার কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এখানে যেহেতু ইলেকট্রন সংখ্যা বেশি মানে কি একই সাথে তো প্রোটনও বাড়তেছে, কেননা ইলেকট্রন তো শুধু একা একা বাড়ে না, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়তেছে, কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, আকর্ষণ বলটা অনেক স্ট্রং হবে, বিধায় স্ক্যান্ডিয়ামের আকারটা এখানে সব থেকে ছোট হবে। ক্যালসিয়াম মিডিয়াম, তো আকর্ষণ বলটাও মিডিয়াম, আকারটাও মিডিয়াম। পটাশিয়ামের জন্য ইলেকট্রন সংখ্যা সব থেকে কম, তার মানে কি ইলেকট্রনও কম, প্রোটনও কম, আকর্ষণ বলও কম। পটাশিয়াম সে তার কক্ষপথের খুব বেশি একটা বিকৃতি ঘটাবে না, বিধায় পটাশিয়ামের আকারটা সব থেকে বড় হবে। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের যে তিনটে মৌল দেওয়া হয়েছে এর মধ্যে এ বা পটাশিয়াম এর আকারটা সব থেকে বড়, দেন সেকেন্ড পজিশনে বি বা ক্যালসিয়াম, এবং সব থেকে ছোট আকার হচ্ছে সি বা স্ক্যান্ডিয়ামের। সো গ এর জন্য আমি এই অ্যান্সারটুকু লিখে দিলে আমাদের অ্যান্সারটি ফুলফিল হয়ে যাবে। আমরা ঘতে যাচ্ছি, দেখো তো ঘ এর প্রশ্নটাকে একটু দেখে নেই। ঘ এর প্রশ্ন বলতেছে আচ্ছা, ঘ এর প্রশ্ন বলতেছে এ ও সি এর দিকে যেতে আয়নীকরণ শক্তির মানের পরিবর্তন ব্যাখ্যা করো, অর্থাৎ এ থেকে সি এর দিকে যেতে আমার আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তন হবে সেটা আমাকে আসলে ব্যাখ্যা করতে হবে ঘ এর জন্য। তাহলে আমরা গ থেকে কিন্তু দেখো এই অ্যান্সারটুকু আমরা অলরেডি গ থেকেই পাচ্ছি, যেহেতু আকর্ষণ বল এবং ব্যাসার্ধের সাথে কিন্তু আয়নীকরণ শক্তির একটা সম্পর্ক রয়েছে, কিছু সমানুপাতিক সম্পর্ক, কিছু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এটা গ থেকে পাচ্ছি, যে আমরা গ থেকে দেখেছি যে স্ক্যান্ডিয়ামের আকর্ষণ বল বেশি, ক্যালসিয়ামের আকর্ষণ বলটা মিডিয়াম, পটাশিয়ামের আকর্ষণ বলটা সব থেকে কম। সো ব্যাসার্ধ হচ্ছে সব থেকে পটাশিয়ামের বেশি, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ক্যান্ডিয়ামের। তো এখানে তুমি চিন্তা করো ব্যাসার্ধর সাথে আয়নীকরণ সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ব্যাসার্ধ যত বেশি হবে আয়নীকরণ শক্তি তত কম হবে। আচ্ছা, এখন এই রিজনটা আমি তোমাকে বলে দিচ্ছি যে কেন ব্যাসার্ধ বেশি হলে আয়নীকরণ শক্তির মান কমে যাবে। কারণটা যে ব্যাসার্ধ বেশি মানে কি, ব্যাসার্ধ বেশি বলতে বোঝানো হয় তার নিউক্লিয়াসটা থেকে সর্বশেষ কক্ষপথটার দূরত্বটা বেশি, তাহলে দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমে যায়। এখন আয়নীকরণ শক্তির মূল থিম হচ্ছে যে আমরা ওই মৌলের সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করতে যেই পরিমাণ শক্তি আমার দিতে হবে ওই পরমাণুকে, তো সেই হিসেবে দেখো পটাশিয়ামের ব্যাসার্ধ যেহেতু বেশি তার মানে আকর্ষণ বল তার অনেক কম, আমি ইলেকট্রনটা খুব সহজে সেখান থেকে নিয়ে আসতে পারবো। যদি আমি আগের ডায়াগ্রামটাই ব্যবহার করি, দেখো এখান থেকে আমরা একটা ইলেকট্রন নিয়ে যাব, এখান থেকে আমরা একটা ইলেকট্রন নিয়ে যাব, এখান থেকে আমরা একটা ইলেকট্রন নিয়ে যাব, অর্থাৎ সর্বশেষ কক্ষপথ থেকে এক মোল ইলেকট্রন বের করতে যেই পরিমাণ শক্তি দিতে হবে সেইটাই তো আয়নীকরণ শক্তির মানে সংজ্ঞা আর কি। তাহলে পটাশিয়ামের জন্য এই মানটা অনেক কম প্রয়োজন, তিনজনের সাপেক্ষে কম্পেয়ার করলে পটাশিয়ামের অনেক কম প্রয়োজন। এর মূল রিজন হচ্ছে পটাশিয়ামের আকর্ষণ বল কম, অতএব এই নিউক্লিয়াস যেহেতু ইলেকট্রনকে আকর্ষণ করতেছে না, আমি খুব অল্প পরিমাণ শক্তি দিয়ে সেখান থেকে ইলেকট্রনটা সহজেই বের করে নিয়ে আসতে পারবো। ক্যালসিয়ামের জন্য আকর্ষণ বল একটু বাড়তেছে, তাহলে আকর্ষণ বল যেহেতু বাড়তেছে তাহলে কি নিউক্লিয়াস সহজে ইলেকট্রন ছাড়তে চাইবে না, বাট তুমি যদি তারপরেও ইলেকট্রন সেখান থেকে বের করে নিয়ে আসতে চাও তোমাকে একটু বেশি শক্তি দিতে হবে, যতটা আমরা পটাশিয়ামকে দিয়েছি তার থেকে ক্যালসিয়ামকে একটু হলেও শক্তি বেশি দিতে হবে। এবং স্ক্যান্ডিয়ামের আকর্ষণ বল যেহেতু আরো বেশি, মানে তিনজনের মধ্যে সব থেকে বেশি, তাহলে এখানে আমাকে সব থেকে বেশি শক্তি দিতে হবে, বিধায় সব থেকে বেশি শক্তি দিতে দেই, তাহলে সেখান থেকে আমি ইলেকট্রনটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে সব থেকে শক্তি বেশি দিচ্ছি কাকে, স্ক্যান্ডিয়ামকে, তাহলে আকর্ষণ বল এই আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি হবে কার, স্ক্যান্ডিয়াম। মিডিয়াম পজিশনে ক্যালসিয়াম, সব থেকে কম আয়নীকরণ শক্তির মান হবে পটাশিয়ামের। সো ঘতে আমাকে জাস্ট এই যে দেখো এই আয়নীকরণ শক্তি সব থেকে বেশি স্ক্যান্ডিয়ামের, তারপরে ক্যালসিয়ামের, তারপরে পটাশিয়ামের। সো ওভারঅল এইভাবেই মানে ব্যাখ্যা করে করে আমাদেরকে মূলত এটা করতে হবে। আরেকটা ব্যাপার, আকর্ষণ বলের সাথে যদি আমরা ইসের কথা চিন্তা করি, আয়নীকরণ শক্তির কথা চিন্তা করি, তাহলে বলতে হবে এটা কি সম্পর্ক, তখন বলতে হবে এটা সমানুপাতিক সম্পর্ক এটা। আচ্ছা, সো আকর্ষণ বলের সাথে খেয়াল করো, আকর্ষণ বলের সাথে আয়নীকরণ শক্তি সমানুপাতিক সম্পর্ক, আর ব্যাসার্ধর সাথে আয়নীকরণ শক্তি ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এভাবে যদি আমরা বিভিন্ন সিনারিও দিয়ে যদি ডিসক্রাইব করে দেই, আলোচনা করে দেই, তাহলে আমাদের অ্যান্সারটি আরো বেশি মডারেট হবে, আরো বেশি সুন্দর হবে। সো আমি আশা করব তোমরা আমার এই মূল আলোচনাটুকু বুঝতে পেরেছো। এক্সামে আসলে এরকম ডায়াগ্রাম এঁকে এই যে কি পয়েন্টগুলো বা কি ওয়ার্ডগুলো মেনশন করলাম এগুলোর সাহায্যে যদি ব্যাখ্যা করে দাও, আমাদের ঘরের অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা এই সৃজনশীল প্রশ্নটিও সমাধান করে ফেললাম। আমি আশা করতেছি তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো তোমরা ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করো, আমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা ভিডিওই কিন্তু এরকম শ্রম দিয়ে, এরকম ইফোর্ট দিয়ে নেওয়া হয়েছে, যেগুলা তোমাদেরকে বাসায় বসে ঘরে বসে কেমিস্ট্রি প্রিপারেশন নিতে খুব বেশি সাহায্য করবে। তো সবাই বইটি কিনো, এই বইটি পড়ো, কেমিস্ট্রিতে ভালো করো, সেই প্রত্যাশা রেখে আজকের পর্বটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।